নমস্কার। মানভূম সংবাদ ফেসবুক লাইভ। আলোচনা করার ইচ্ছা ছিল না, কিন্তু করতে হচ্ছে। অনেকেই বলছেন আপনি এ বিষয়ে কিছু বলছেন না কেন? তাহলে বলতেই হয়। খুব বেশি বলা যাবে না, কারণ মামলা বিচারাধীন, তাতে খুব বলার কিছু জায়গা নেই, কিন্তু কিছু কথা বলতে হয়। ওয়াকফ সংশোধন আইন, সুপ্রিম কোর্ট এবং জমি দখল। যদি কেউ মনে করে থাকেন যে এই বিষয়গুলির সঙ্গে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার মনে হয় সেখানে বড় ভুল হয়ে যাবে। প্রতিটার সঙ্গে প্রতিটার সম্পর্ক আছে। এখন গত 10 বছর ধরে আমরা যদি চিফ জাস্টিস কেহরকে বাদ দিই, তাহলে যত চিফ জাস্টিস এসেছেন আপ টু চন্দ্রচূড়, সকলেরই রায় সরকারের পক্ষে গেছে। কেহর কলেজিয়ামকে বহাল রেখেছেন। এখনো চলছে কেন কলেজিয়াম বহাল আছে এই নিয়ে আলোচনা। সবচেয়ে বেশি গাত্রদাহ হচ্ছে আমাদের, যার বলার কোনো রাইট নেই, যার কোনো ক্ষমতা নেই, একজন ক্ষমতাহীন পদে বসা উপরাষ্ট্রপতি, তার সবচেয়ে বেশি গাত্রদাহ। তিনি ভুলেই গেছেন তিনি রাজ্যপালে পশ্চিমবঙ্গে কী করেছেন, কী সব রিপোর্ট দিয়েছেন। আর উপরাষ্ট্রপতি হয়ে তিনি ভুলে গেছেন যে ওটা একটা সাংবিধানিক পদ, ওটা কোনো বিজেপি নেতার পদ নয়। কাজে তিনিও ওইটা বলে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের যে কোনো রায় তার পক্ষে একেবারে গাত্রদাহ, কারণ ওতে সরকারের অসুবিধা হচ্ছে। তিনি সরকারের লোক না কার লোক বোঝাই মুশকিল। তার ক্ষমতা কি? তার কোনো ক্ষমতা আছে কি? তার তো ভোটিং রাইট পর্যন্ত কোথাও নেই। কোথাও আছে কি? রাজ্যসভায় চেয়ারম্যান, কদিনের চেয়ারম্যানগিরি করেন, বছরে কদিন হয় সম্মেলন। এছাড়া তার তো কোনো বিল পাস করারও ক্ষমতা নেই, বিলে সই করারও ক্ষমতা নেই। তার কি ক্ষমতা আছে? খালি সুখ ভোগ করার ক্ষমতা, বিলাসিতায় লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তার পিছনে খরচ হচ্ছে। ড্রেস পেন্টিং থেকে আরম্ভ করে হাগু মুতু সব কিছুর খরচা ট্যাক্স পেয়ারদের টাকার উপরে হচ্ছে। এখন আসি ওয়াকফ সংশোধন বিল। ওয়াকফ সংশোধন আইন, বিল থেকে আইন হয়ে গেছে। রাত 2টা পর্যন্ত অধিবেশন রেখে, বজায় রেখে। আর যেদিন বিল পাস হয়ে গেল তারপর থেকেই থরে থরে 70-72 জন সুপ্রিম কোর্টে দরবার করে দিয়েছে, এবং তার হিয়ারিং এই সপ্তাহে শুরু হয়েছিল। 2 দিন পর পর হিয়ারিং হয়েছে। সরকার একদম লেজে গোবরে আসলে কোনো জবাবই দিতে পারেনি। হাত জোড় করে 7 দিনের সময় চেয়েছে। সেই 7 দিনে কি জবাব দেবে তার অপেক্ষা করতে হবে আমাদেরকে। কিন্তু 7 দিন পরে আমরা অপেক্ষা করলেও কোনো কিছু পাবো না। আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন, 5 মে পর্যন্ত। তখন কি হবে সেটা দেখার কথা। এখন পর্যন্ত যেটুকু হয়েছে তাতেই শক্তিশীল ভেদ হয়ে গেছে। শক্তিশীল লক্ষণে শক্তিশীল হয়ে গেছে। সেই শক্তিশীল থেকে বিশল্যকরণী এনে, বা বিশল্যকরণী সুপ্রিম কোর্ট থেকেই কোনো বিশল্যকরণী দিয়ে লক্ষণকে আবার বাঁচানো হয় কিনা সেটা দেখার অপেক্ষায়। এরপর প্রেক্ষাপট বলি, হঠাৎ করে এত সব ছেড়ে ওয়াকফ সংশোধন বিল কেন পার্লামেন্টে পেশ করা হয়েছে? আপনারা জানেন এই নিয়ে সংসদে অনেক আলোচনা হওয়ার পর জেপিসি সংসদীয় কমিটি হয়েছিল। সেই সংসদীয় কমিটিতে ছিলই, সেই সংসদীয় কমিটিতে এটা গিয়েছিল। সেখানে জগদম্বিকা পাল ওইটা চেয়ারম্যান ছিলেন। সেই চেয়ারম্যান থাকাকালীন সময়ে ওরা বলেছেন, যা এটা সুপারিশ করেছেন যে এটা বিল আনা যেতে পারে। বিল আসলে এর প্রেক্ষাপটটা বলি শেষেরটা,
মানে জমি চাই, উদ্দেশ্য হচ্ছে জমি চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন, আর সেই সঙ্গে আর দুজন শিল্পপতি ঘোষণা করেছেন। শিল্পপতি বললে ভুল হবে, ব্যাংক লুটেরা বলা উচিত পারে, বা সস্তা দামে সরকারি সম্পত্তি খরিদ নেওয়ালা, জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য, জনগণকে লুটার জন্য এই দুজন তারা চেয়েছে যে সর্বত্র তাদের দখলদারি চাই, এবং দখলদারি যদি চলতে হয় তাহলে বিকশিত ভারত হবে। বিকশিত ভারতের স্বপ্ন তারা তিনজনে দেখিয়েছেন। 2047 সালে কে বেঁচে থাকবে জানি না, আর কে মরবে তাও জানি না। এই শিল্পপতিরা বেঁচে থাকবেন কিনা তাও জানি না। যদি বেঁচে থাকেন সেটা হতেও পারে। বিকশিত ভারত হবে 2047 সালে। কি বিকশিত না, সারা পৃথিবীর মধ্যে সেরা হয়ে যাবে নাকি, এটা ওই দুজন শিল্পপতি বলেছেন। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচুতে থাকবে ভারত। আর এদিকে সর্বনাশ, টাইমস গ্রুপ প্রথম 20 জনের মধ্যে মোদি সাহেবের নামকেই বাদ দিয়ে দিয়েছে, যে গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় মোদির নাম নেই। কি কাণ্ড কারখানা বলুন না। এদিকে তার দল আর ইন্ডিয়ান মিডিয়া সবাই লাফাচ্ছেন যে বিশ্ববন্দিত নেতা, অথচ যে বিশ্ববন্দিত নাম 20 জনের মধ্যে নেই। এদিকে বলছেন 1 নম্বরে তার নাম। ডোনাল্ড ট্রাম্প মাই বেস্ট ফ্রেন্ড, তিনি এসে ভারতের যে হাল করেছেন, এখন সেটা হজম করা বড় মুশকিল হয়ে গেছে। কি করবে? চীনের থেকে যেমন মাল আমদানি করা হচ্ছিল তেমনি চলবে, নাকি চীন থেকে সরে আমেরিকার থেকে মাল আসবে? রাশিয়ার থেকে সস্তা দামে কাঁচা তেল কেনা হচ্ছিল, সেইটা কিনে বাণিজ্য করবে, নাকি বাধ্য হয়ে ইরান থেকে বন্ধ করে, সবার থেকে বন্ধ করে আমেরিকার থেকে কাঁচা তেল কিনবে ভারত? বোঝা যাচ্ছে না। অধিকাংশ কর্পোরেট যারা আমেরিকায় ব্যবসা করতে চাইছিলেন, এতদিন ধরে করে আসছেন, আদানিকে বাদ দিয়ে দেন, কারণ আদানি তো এখন ওখানে ঢুকলেই জেল হবে, মানে ধারায় অ্যারেস্ট করে নেবে। তা আদানিকে আপনি বাদ দেন, তাহলে বাকি যারা ওখানে এক্সপোর্ট করছিল তাদের ত্রাহি বেরোয়। যে হারে 26 বা 27% যে হারে ট্যারিফ বসানো ঘোষণা ট্রাম্প করে দিয়েছেন, ওই ট্যারিফ বসে গেলে ভারতীয় মাল মশলার চাহিদা আমেরিকায় থাকবে না, কারণ যা দাম পড়বে তার থেকে সস্তা দামে অন্য দেশ থেকে এসে যাবে। কাজে কম্পিটিশনে আর ভারত টিকবে না, কাজে এক্সপোর্ট আরও মার খাবে। এমনিতে আমাদের এক্সপোর্ট মার খেয়ে বসে আছে, ব্যালেন্স অফ ট্রেডে আমাদের মাইনাসে আছি, আরও মাইনাস চলে যাবে। এসবের জন্যে কী করতে হবে না, বিকশিত ভারত। বিকশিত ভারত কী করে হবে? গুচ্ছেদ প্রকল্প ঘোষণা করে দিয়েছেন। প্রকল্প তো ঘোষণা করাই মোদি সাহেবের কাজ। মোদিজির একমাত্র কাজের প্রকল্প ঘোষণা করে দেওয়া, তারপর প্রকল্প হোক বা না হোক এসব দেখার কোনো দরকার নেই। তাহলে প্রকল্প ঘোষণা করে দিলে তো হবে না, প্রকল্পগুলো হবে কোথায়? তেলেঙ্গানার জঙ্গল ধরুন কাটা সাফ হয়ে গেল, কর্ণাটকের জঙ্গল বনাঞ্চল যত ছিল সব তো শেষ হয়ে গেছে, ঝাড়খণ্ডও প্রায় শেষ। এখানে পাওয়ার কারখানা, ওখানে স্টিল কারখানা, ওখানে তেল কারখানা, ওখানে অন্য কারখানা, এখানে এয়ারপোর্ট, এখানে অমুক, এসব করতে গিয়ে সব প্রায় শেষ। এখানে মাইনিং। এখন বাকি আছে কোথায় জমি না, জমি আছে মুসলিমদের হাতে, ওয়াকফ বোর্ডের হাতে। ওয়াকফ বোর্ড মুসলিমরা চালায়। তাহলে মুসলিমদের জমি দখল করতে হবে। সেই মুসলিমদের জমির মধ্যে দরগা আছে, সেই মুসলিমদের জমির মধ্যে ওয়াকফ বোর্ডের আন্ডারে মসজিদ আছে, এদের ধর্মস্থল আছে, বিভিন্ন উপাসনা কেন্দ্র আছে। সেইগুলোকে সমস্তকে ওয়াকফ বোর্ডের আন্ডারে যেগুলো আছে সেইগুলোকে দখল করার জন্যে ওই বোর্ডের মধ্যে সংখ্যাধিক্য আদারদের মুসলিমকে ওখানে ঢুকাতে হবে। আইনে তাই আছে। এতেই মুসলিম সমাজ যত না অস্থির হয়েছে, তার থেকে বেশি অস্থির হয়েছে হিন্দু সমাজের কিছু লোক, মূলত বিজেপি। সেকুলার যারা মনে করে যে মুসলিম হিন্দু সমান ভাই ভাই, তাদের কথা আপনি বাদ দিয়ে দেন, তারা তো বলবেই। কিন্তু বিজেপির মধ্যেও কিছু লোক
তারা বলছে যে এটা করে আমাদের রাজনীতি শেষ হয়ে যাবে। ওদিকে আপনারা দেখলেন মুসলিমদের মতো ড্রেস পরে চন্দ্রবাবু নাইডু ইফতার করে গেলেন। এদিকে তো আমাদের নীতিশ কুমার সুশাসন বাবু তো সবসময় হয়েই আছেন, অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু, যখন যখন তখন তেমন হয়েই থাকেন। এখন ঘটনা হলো যে এরা এত জেনেও, সব কিছু জেনেও, পার্টির অবস্থা খুব খারাপ হয়ে যাবে যেন, এরা কিন্তু বিলকে সমর্থন করে আইনে পাস করে দিয়েছে। এখন আদানি আম্বানির মতো আরও কিছু কর্পোরেট জমি খুঁজে বেড়াচ্ছে, এবং বিকশিত ভারত যদি করতে হয় তাহলে জমি প্রয়োজন। এই জমি আছে ওয়াকফ বোর্ডের আন্ডারে। তাহলে সব জায়গায় যত আপনার ধর্মস্থল আছে, ওদের মসজিদ আছে, মসজিদে নিয়ে শিব মন্দির ছিল, ওটা প্রমাণ করে দেবে, কালেক্টরকে দিয়ে প্রমাণ করাবে। কালেক্টর দিয়ে বলে দেবে যে এটা যে মন্দির ছিল এটা ভেঙে বাবর থেকে আওরঙ্গজেব এরা সব মসজিদ করে দিয়েছে, কাজে এগুলোকে ভাঙো, বুলডোজার চালিয়ে দাও। আর বুলডোজার চালিয়ে যখন ওটা সমান হয়ে যাবে, জমি হয়ে যাবে, তখন হয় আদানি, নাইলে আম্বানি, নাইলে টাটা, নাইলে মহিন্দ্রা, নাইলে আরও কেউ কাউকে জমিটা দিয়ে দাও। তার থেকে কমিশন আসবে, পার্টি ফান্ডে টাকা আসবে, আর ব্যাংকের থেকে লোন নেবে, আর ব্যাংকের লোন ডুবিয়ে দিবে, সেখানে কিছু কমিশন আসবে। এটা হচ্ছে আসল উদ্দেশ্য, জমিটাই মেন উদ্দেশ্য। এখন বাগড়া লেগে গেল এই আমাদের প্রধান বিচারপতি, এখনকার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এরা গত 10 বছর ধরে প্রধান বিচারপতিরা যা করে এসেছেন, মোদী সরকার ধরে নিল যে যারাই চিফ জাস্টিস হয়ে আসবেন তারা সবাই সেই একই কাজ করবেন। তাদের মধ্যে সবাই কেউ বিজেপি নেতার মোটরসাইকেলে বসবেন, কেউ যে আদানির কোম্পানিতে কিছু করবেন, কেউ রাজ্যপাল হবেন, কেউ এনসিএলটির চেয়ারম্যান হবেন, কেউ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হবেন, কেউ আরও কিছুতে যাবেন, কেউ তাকে ডেকে পূজা করাবেন, আর কেউ রাজ্যসভা সদস্য হবেন। এখন ঘটনা হলো, আপনারা আরেক খান্নার, এইচআর খান্না না কি নাম ছিল, হ্যাঁ এইচআর খান্নাই, আমাদের এখনকার চিফ জাস্টিসের কাকা, ইন্দিরা আমলের মনে আছে, তারা কিন্তু সরকারের বিরুদ্ধেই ছিলেন তিনি, তার জন্য তাকে চিফ জাস্টিস করা হয়নি। এখন সঞ্জীব খান্না লাকিলি চিফ জাস্টিস হয়েছেন মাত্র 6 মাসের জন্য, এই 12 বা 13তে তার রিটায়ারমেন্ট। তারপরে বিআর গগৈ, একজন দলিত, তিনি চিফ জাস্টিস হবেন। এখন এই সঞ্জীব খান্না চিফ জাস্টিস হওয়ার পরে এই যে সঙ্গে সঙ্গে টেক আপ করে নিলেন কেসটা, কেসটা, এই ওয়াকফ বোর্ড সংশোধনের কেসটা, তাতে বড় মুশকিল। এবং কেসটা শুধু অ্যাকসেপ্ট করাই নয়, অ্যাকসেপ্ট করে তিনি প্রথম দিনই যে কোশ্চেনগুলি করলেন, সেই কোশ্চেনগুলোর জবাব দেওয়ার মতো ক্ষমতা তুষার মেহতা, যে সবসময় বলতে গেলে থ্রেট করে বিচারপতিদের, সেই থ্রেট করার থেকেও তিনি কিন্তু জবাবটা দিতে পারলেন না। জবাব না দেওয়ার ফলে কী হলো, প্রথম দিন তো বলতেই পারলেন না, দ্বিতীয় দিন তাকে সময় দেওয়া হলো 24 ঘন্টা, বলতে পারলেন না, হুজুর আমাকে সময় দিন 7 দিন, আমরা বলতে পারছি না। যাক, 7 দিন পরে কি বলবেন সে তো পরের গল্প। এর মধ্যে একজন তো ধমক দিয়ে রেখেছেন, আর জগদীপ ধনকর, যার কোনো ক্ষমতাই নেই, একটা স্ট্যাচু, মানে একটা পুতুল, তিনিও ধমক দিচ্ছেন। তিনি সংবিধান পড়েছেন কিনা আমার সন্দেহ আছে, সংবিধান পড়লে তার মানে বুঝেছেন কিনা তাও সন্দেহ আছে। সেকশন 142, মানে আর্টিকেল 142কে তিনি বলছেন মিসাইল। তা মিসাইল তো দরকার, মিসাইল না হলে এইসব কেসে মোকাবিলা করবে কি করে? মিসাইলই তো দরকার। মিসাইল কখন ব্যবহার করা হয়? যখন দেখা গেল যে আর কোনো রাস্তা নেই, তখন মিসাইল। তার আগে কি মিসাইল দেওয়া হয়? এই যে সার্জিক্যাল স্ট্রাইক কখন হলো? যখন দেখল যে আর কোনো রাস্তা নেই, তখন সার্জিক্যাল স্ট্রাইক। তেমনি মিসাইলটা তখন ব্যবহার হয় যখন আর কোনো রাস্তা নেই। সরকার কোনোভাবেই একরূপে মনোভাব থেকে, একচেটিয়া মনোভাব, অটোনমি, অটোক্র্যাট থেকে কোনো রকমই সরে আসছে না, যা ইচ্ছা তাই করবো, আমার মেজরিটি আছে, এই যখন তার মনোভাব, তাইলে এরকম মিসাইলটা দরকার। তো মিসাইলটা তো সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জীব খান্না নিজে আর্টিকেল 142 লিখে দেননি, এটা তো সংবিধানে লেখা আছে। তা আইনের ব্যাখ্যা করা যদি সুপ্রিম কোর্টের কাজ হয়, সেটা সংবিধানে বলা আছে।
সংবিধানের 142-তে বলা আছে সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, যে কোনো রায় দিতে পারে, যেখানে খুশি হস্তক্ষেপ করতে পারে। জগদীপ ধনকর বলছেন রাষ্ট্রপতিকে বলা যাবে না, রাজ্যপালকে বলা যাবে না। ওনার নীতির হয়তো একটা কনস্টিটিউশন লেখা আছে, ওটা বিজেপির দপ্তরে ওই 7 তলার 5 তলার দপ্তর থেকে পেয়েছেন উনি, ওনার বলা আছে। সেই দপ্তর থেকে উনি বলছেন এইটা কনস্টিটিউশন, আমি যেটা বলছি সেটা কনস্টিটিউশন। তিনি বিজেপির মুখপাত্র, তিনি তো ভুলেই গেছেন যে আমি বিজেপির মুখপাত্র নই, আমি ভাইস প্রেসিডেন্ট। আমি আগে পশ্চিমবঙ্গে জ্বালাতন করে এসেছি রাজ্যপাল যখন ছিলাম, এবং জ্বালাতন করে ওটাকে পার্টি অফিস করে দিয়েছিলাম বলেই আমাকে ভাইস প্রেসিডেন্টের সুযোগ দিল। এরপর যদি আমি এরকম ক্রমাগত করতে থাকি তাহলে আমাদের রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মেয়াদ শেষ হলে আমি ওই চেয়ারটাতে যে বসবো, এই উদ্দেশ্য হয়তো থাকতে পারে। অথবা এমনও হতে পারে যারা উপরাষ্ট্রপতি হওয়ার পর তিনি আবার বললেন না আমাকে মন্ত্রিসভায় নিয়ে চলো, আমি মন্ত্রিত্ব করব, আমি দেখে নেব বিচারপতি থেকে, আইনমন্ত্রী করে দাও আমাকে। এদিকে তুষার মেহতা ধমক দিচ্ছেন, এদিকে উপরাষ্ট্রপতি ধমক দিচ্ছেন, আর কিরেন রিজিজু তো মাত্রা ছাড়িয়ে কথা বলেছেন। তিনি তো বলছেন যে সুপ্রিম কোর্টে কিছু করতেই পারেন না, আমাদের পার্লামেন্ট সবার থেকে উপরে। তো তাইলে বাবা সংবিধানে যে 142 আর তার সঙ্গে আরও যে কটা ধারা আছে, যে মানুষের মৌলিক অধিকার, ধর্মাচরণের অধিকার, এই অধিকারগুলোকে তাহলে আগে বাতিল করো, তাহলে সংবিধানটা গোটাই পাল্টে দাও, তোমাদের ক্ষমতা যদি আছে। সে ক্ষমতা তো হলো না, তার কারণ তোমরা 370 চেয়েছিলে ওই কারণেই। 370 আর 400 পার, অবকি বার 400 পার, আর 370 বিজেপি अकेला, এটাতে চেয়েছিলেন, হলো না যখন, তাহলে থেমে যাও। কিন্তু না, ওই নীতিশ কুমারকে টোপ দিব, চিরাগ পাসওয়ানকে টোপ দিব, নাইডুকে টোপ দিব, তোমাকে 1 লাখ কোটি টাকা দিব, তোমাকে 30,000 কোটি টাকা দিব, তোমাকে অমুক করে দেবো, তোমাকে করে দেবো, তুমি আমাদেরকে সমর্থন করো। সমর্থন করে বিল তো পাস হয়ে গেল, আইন হয়ে গেল। তাহলে এরপর দখলের প্রক্রিয়া শুরু হবে। কীরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে বোর্ডে 14 জন, 22 জনের মধ্যে 14 জন ওদেরই থাকবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে। আর অ্যাবসুলুট ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে কালেক্টরকে। মানে কালেক্টর কালকে যে বলবে, আজমিরের কালেক্টর, যেই যে মইজুদ্দিন চিস্তির যে দরগা, অমৃতসরের যে দরগা, অমৃতসরের যে দরগাতে যেতে প্রধানমন্ত্রী যে চাদর চড়াচ্ছেন, আরও অনেকেই যে চাদর চড়াচ্ছেন, সেই দরগাটা একবার করে নেওয়া হয়। এখানে শিব মন্দির ছিল, ওদিকে যেমন সম্বলে শিব মন্দির ছিল, এখানে যেমন ওই আপনার জ্ঞানব্যাপী মন্দিরে ওটাও মন্দির ছিল। এরকম করে যত মসজিদ আছে সব মন্দির ছিল বলে তারা দখলে চায়। আর ওয়াক্ফ সম্পত্তিকে বলা হচ্ছে কি, আমরা রেজিস্টার ডিড চাই। রেজিস্টার ডিডের আইনটা কবে হয়েছে সেটাও বোধহয় ভুলে গেছেন এরা, এসব খেয়ালে নেই। কিরেন রিজিজু আইনমন্ত্রী তো হয়েছিলেন ঠিকই, কিন্তু আইন তিনি জানেন কিনা, কনস্টিটিউশন তিনি পড়েছেন কিনা, আর জানেন না কবে কি আইন হয়েছে সেটাও জানেন না, মনে হয় ভুলে গেছেন। আর জানলেও আমি স্বীকার করব না। তিনি বলে দিলেন যে রেজিস্টার্ড, বা আইনে বলা আছে রেজিস্টার্ড ডিড মানে ডকুমেন্ট চাই। ডকুমেন্ট কোথা থেকে পাবেন? 300 বছর আগে কি রেজিস্ট্রেশন ছিল? ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট কবে হয়েছে? ভারতীয় রেজিস্ট্রেশন অ্যাক্টটা কবে হয়েছে? স্ট্যাম্প ডিউটি অ্যাক্ট কবে হয়েছে? রেজিস্ট্রেশন চালু কবে থেকে হলো? তাহলে তার আগে যদি কোনো প্রপার্টি থেকে থাকে ওয়াকফ বোর্ডের আন্ডারে, তাহলে তার রেজিস্টার্ড ডিড কী করে হবে, কী করে পাবে? তাহলে এটা কীরকম আইন? তাহলে আমরা যা বলবো, আমার মেজরিটি আছে, আমরা আইন পাস করেছি, আইন সবাইকে মানতে বাধ্য। অমিত শাহ তো একদম দাঁড়িয়ে বলে দিয়েছে আইন জব পাস हुआ, कानून जब पास हुआ सबको मानने पड़ेगा। আর আসাদুদ্দিন ওবৈসি বলছে हम नहीं मानेंगे, পারবেন। তা এখন সুপ্রিম কোর্টে যেয়ে কিন্তু ফেঁসে গেছে কীরকম না, ওই যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোর কোনো জবাব দিতে তারা 24 ঘন্টার মধ্যে পারেননি। 7 দিনের মধ্যে পারবেন কিনা তা জানা নেই, কিন্তু পারলেও আমার যা ধারণা, আমি যতটুকু আইনের ছাত্র হিসেবে যা বুঝি, যে ওই যে ওয়াকফ বোর্ডের বাই ইউজার, ওয়াকফ বাই ইউজার, এই যে ইউজার, পজেশন বাই ইউজার, রাইট বাই ইউজার, এইটাকে কখনোই কাটানো যাবে না। এবং দ্বিতীয়ত এইটাও কাটানো যাবে না যে কালেক্টর যা ইচ্ছা তাই করবে, আর এটাও কাটানো যাবে না যে আমার মুসলিমদের
একটা অর্গানাইজেশন বা মুসলিমদের বোর্ডে, সেখানে তুমি অমুসলিম বেশি রেখে তোমার ইচ্ছা মতো লোক ঢুকিয়ে তোমার ইচ্ছা মতো তোমরা সব পাস করিয়ে সবকে বেদখল করে দেবে। আর তাতে একজন বা সিইও, সেই সিইও কী হবে? সরকারের কোনো চামচ হবে? তার বেশি কী হবে? সরকারের কোনো রিপ্রেজেন্টেটিভ যেমন বলবে তেমন পুতুল নাচের মতো নাম, এই যাও সব মোলার মসজিদটাকে আজকে নিয়ে নাও, এই যাও মথুরার ওইটা নিয়ে নাও, এই যাও বানারসির এটা নিয়ে নাও, এই যাও কলকাতার ওইটা নিয়ে নাও, এই যাও দিল্লির এটা নিয়ে যাও, এটাই করবে। আর কালেক্টর তো ওদের নির্দেশ মানতে বাধ্য, কালেক্টরে কিছু করার নেই, কারণ হুকুমের চাকর ওরা, ওরা কী করবে? তাহলে যেন তেন প্রকারেণ মুসলিমদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা দখল করতে হবে। দখল করে জবরদস্তি আইনের মাধ্যমে দখল করে নেবে। দখল করে জমিগুলো দিতে হবে কাকে? আদানি আম্বানিদেরকে। না দিলে তো হয়তো আদানি আম্বানি নির্দেশ দিয়েছে যে দেখো আমি এই প্রকল্পগুলো না করলে তোমার বিকশিত ভারত হবে নাই। তাহলে বিকশিত ভারত যদি করতে হয় তাহলে এই জমিগুলো আমার চাই, আমরা প্রজেক্ট করবো, কারণ আমাদের উপরেই তো বিকশিত ভারত, আমাদের উপরেই তোমার জিডিপি 5 ট্রিলিয়ন হবে, আমরা পারবো বলেই তো তোমাদের হবে। আমরা ভারতবাসীকে ভিখারি করব, আমরা সম্পত্তির মালিক হব এবং তোমরা আমার হুকুমের চাকর হবে। এটাই তো উদ্দেশ্য বিকশিত ভারত, এটাই আমরা দেখতে চাইছি, আমাদের হবে হয়তো এটাই। তো জমি চাই, আসল উদ্দেশ্যটা হচ্ছে এই আইনের কাজ, আসল উদ্দেশ্যটা হচ্ছে জমি চাই, এই জমিটা দখল করতে হবে। তো জমি তো বাবা রেলের অনেক আছে, জমি তো বাবা ডিফেন্সেরও অনেক আছে, জমিটা আরও বিভিন্ন দপ্তরের জমি আছে। আচ্ছা জমি তো মন্দিরের হাতেও আছে, মন্দির ট্রাস্টেরও অনেক জমি আছে, তাহলে সেগুলো কেন দিচ্ছ না? এদের উদ্দেশ্যটা কি? যে কোনোভাবে মুসলিমদের প্রতি আক্রমণ আনতে হবে। মুসলিমদের আক্রমণ করা হয়েছে প্রথম শর্ত, যে মুসলিমদের কোথায় কোথায় আক্রমণ করা যাবে, মুসলিমদের কি করে ঠান্ডা করা যাবে। এদিকে আবার একটা ঝামেলা কদিন আগে, হেমা মালিনী নাকি মুসলিম, আর নাকি কি বটেই, কারণ ধর্মেন্দ্র দিলাবর খাঁ হয়ে তবে ইনি মুসলিম হয়ে মুসলিম বিয়ে করেছেন। এখন মুসলিমদের একটাও এমপি ছিল না, এরপর হেমা মালিনী বেরিয়ে গেল। এটা কি কাণ্ড কারখানাকে, এখন কি বলবে তুমি আবার মুসলিম থেকে হিন্দু হও না কি করবে সেটাও জানি না। ওদিকে আরও কেলেঙ্কারি, সুপ্রিম কোর্টে আরও একটা বেরিয়ে গেছে। কি বেরিয়েছে? এই তো প্রেসিডেন্ট আর রাজ্যপাল তো সময়সীমা বেঁধে দিয়েছে, ওটা তো হয়েই গেছে। এরপর হয়েছে উর্দু মুসলমানদের ভাষা নয়, উর্দু বিদেশি ভাষা নয়, আর উর্দু শব্দের মানে হচ্ছে শহর বা দিল্লি। এ আর এক ঝামেলা। উর্দু মানেই উর্দু থানায় বিভিন্ন 3টা রাজ্যে বলে দেওয়া হয়েছে যে উর্দু ভাষা থানায় ব্যবহার করা যাবে না, উর্দু ভাষা ব্যবহার করলে থানায় কেস হবে, তাদের বিরুদ্ধে অপরাধ বলে গণ্য হবে। আর এদিকে সুপ্রিম কোর্ট বলে দিল না, উর্দু তো বিদেশি ভাষা নয়। আর উর্দুর ইতিহাসও এরপর মিডিয়াতে বেরোতে ছিল, উর্দু খবর থেকে চালু হলো। তার আগে কী ছিল, কোথায় চালু হয়েছিল? দেখা গেল যে উত্তর ভারতে উর্দু শুরু হয়েছে, উর্দুর আগে অন্য নাম ছিল। আর উর্দু শহরটা কোনো ভাষার নামই নয়, একটা জায়গার নাম। তাহলে এখন কি হবে? সব দিকে সমস্যা। একদিকে হলো একটা রায় বেরিয়ে গেল যে প্রেসিডেন্টকেও 3 মাসের মধ্যে বলতে হবে, হয় বিল পাস করো মানে সাইন করো, আর নাহলে ফেরত দাও, না ফেরত দিলে আইন বলতে হবে কেন আটকে রাখা হয়েছে। এদিকে রাজ্যপালকে বলে 1 মাসের মধ্যে দিতে হবে, ইয়ের কাছে পাঠাতে হবে, যদি না পাঠাও তাহলে কারণ বলতে হবে। আর কারণ হলেও তিনি আটকাতে পারবেন না, আটকাতে পারবেন না, কারণ আইনে এরকম নেই। রাজ্যপাল একটা পাপেট, একটা পুতুল রাখা হয়েছে খালি কেন্দ্রের চামচাগিরি করার জন্য। আমি চামচাগিরি কথাটা জেনেই বলছি, আমার নামে কেস হতে পারে, কারণ রাজ্যের হয়ে কাজ করার জন্য, রাজ্যের পার্টি অফিস করার জন্যে রাখা হয়েছে। তা নাহলে রাজ্যপাল হয়ে কোথাও যে জয় শ্রীরাম বলেন, জয় শ্রীরামটি কি অফিসিয়াল কথা, স্লোগান? তো জয় শ্রীরাম কী করে বলবেন? আর ইনি এই যে জগদীপ ধনখড় যা বলছেন সেটা কি কোনো উপরাষ্ট্রপতির কথা? তিনি আইন পড়েছেন, অথচ লয়ার, তিনি সিনিয়র লয়ার হয়ে এইসব রাজনীতিতে আছেন, অথচ তিনি এইসব কথা বলছেন। 140 সেকশন আর্টিকেল 142 মিসাইল। মিসাইল তো দরকার, মিসাইল ছাড়া আপনাদেরকে ঠান্ডা করতে পারবে কে? কাউকে তো আপনারা গ্রাহ্য করছেন না, কাউকে গ্রাহ্য করবেন না। রাজ্যপালের পদটা কেন আছে তাই জানি না, উপরাষ্ট্রপতি রাখারই কি দরকার? এগুলো রাখা হয়েছে আসলত ওই কিছু কিছু কাজে ব্যবহার করার জন্য। আর আপনারা যদি দেখেন প্রধানমন্ত্রীর সামনে উনি কীভাবে দাঁড়ান, কীভাবে চলেন, সেটা দেখলে তো মাথা হেট হয়ে যায়।
যে ইনি উপরাষ্ট্রপতি হয়েছে, হাই কপাল, কি আর বলবো। এখন এটা হচ্ছে এই আইন সংশোধনের পিছনের কাহিনী আর কিছুই নয়। মুসলিমদেরকে হয়রান করো আর জমি দখল করে নাও। মুসলিমদেরকে প্রমাণ দিতে হবে, মানে ইসলাম ধর্মের তুমি কাজ 5 বছর ধরে করছো, কে প্রমাণ চাইতে পারে? কিসে প্রমাণ দিতে হবে? কি দেখাতে হবে? ওই নমাজ পড়েছে তার ফটো দেখাতে হবে নাকি? সবাইকে 5 বছর ফটো দেখাতে হবে? এগুলো কোনো আইন হতে পারে? আর মসজিদগুলো ধর্মস্থান নয়, এটা আবার এক মহাপ্রভু বলে দিচ্ছেন, মানে কিরণ রিজিজু। আর জগদম্বিকা পাল কংগ্রেস থেকে আসা, তিনি ওই প্রথম আমরা যেমন বলি না যে ওই গরু যখন গু খেতে শুরু করে, যে প্রথম যখন আসে তখন বেশি বেশি করে খায়, এদেরও তাই অবস্থা হয়েছে। ধর্মস্থান, তাহলে মন্দিরও ধর্মস্থান, তার প্রমাণ কি আছে? মসজিদ যদি ধর্মস্থান না হয়, ওয়াকফ বোর্ডের আন্ডারে মসজিদগুলো আছে, তো মসজিদটা ধর্মস্থান নয়, তাহলে মন্দিরটা ধর্মস্থান, তার কি প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে কি? মন্দিরে পূজা হচ্ছে, তেমনি মসজিদে নামাজ হচ্ছে, এটাই তো প্রমাণ। এর বেশি কি প্রমাণ চাই? আর ওয়াকফ বোর্ডের আন্ডারে এই মসজিদগুলো বেশিরভাগ, অধিকাংশই। তো তাহলে তারপরেও প্রমাণ দিতে হবে। কে প্রমাণটা কার কাছে দিবে, কিভাবে দিবে, আর কে ওটা যাচাই ভেরিফাই করবে? এগুলো সব হচ্ছে মানে একটা ষড়যন্ত্র, যে মুসলিমদেরকে কোনোভাবে হয়রান করব, মুসলিমদেরকে টাইট করব, এই উদ্দেশ্য নিয়ে করা। আজকে তা নাইলে একটা মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে যে উর্দু কাঠমুল্লাদের ভাষা, কোনো জানেনই না, লেখাপড়াই নেই তো, সব মূর্খের দল। জানলে তো উর্দুটা কোথার থেকে এসেছে সেই সোর্সটাই তো জানে নাই। আজকে সুপ্রিম কোর্ট তো রায় দিয়ে বলে দিয়েছে, এরপর কি বলবেন? এরপর বলুন, আবার বলুন কাঠমুল্লার ভাষা, এরপর হিন্দিটাও অমুকের ভাষা লোক বলে দেবেন। আর যদি মুঘল বা মুসলিমরা ইনভেডার, তাই হিন্দুরা ইনভেডার নয়? হিন্দুরাও তো বাইরে থেকে এসছে। হিন্দুরা কি এখানকার আদি লোক নাকি? কোন আর্যটা এখানে ছিল? সবই তো বাইরের থেকে এসছে। তো বাইরের থেকে এসে তোমাদের অধিকার থাকবে, ওদের অধিকার থাকবে না। সনাতনীরা এখানে জন্ম নিয়েছে, সনাতনীরাও বাইরের থেকে এসছে, সে তো আর্যরা তো বাইরের থেকে এসেছে, এটা তো প্রমাণিত। এর মধ্যে কোনো ভুল আছে? তাহলে ওইটা নিয়ে আগে বিতর্ক হোক না। ঠিক আছে, আর্যরা কেউ আসেনি, আর্যরা এখানকার লোক, কোথায় তার কি প্রমাণ? এখানে কারা ছিল? এখানে ছিল আদিবাসীরা। এছাড়া এই ভারতে কেউ ছিল কি আদিবাসী ছাড়া? বাকি তো সবাই বাইরে থেকে এসছে। তাহলে হিন্দুরা বাইরের থেকে এসে, হিন্দু কথাটাই তো হচ্ছে বিদেশি কথা। হিন্দু কথাটা ভারতের কথা কি? ভারতের কথাই তো নয়। তাহলে হিন্দু কথাটাই যেখানে ভারতীয় নয়, সেখানে হিন্দু যারা তারা বাইরের থেকে এসেছে, এটা প্রমাণিত। আর যদি প্রমাণিত নাই হয়, যদি তাতে ডিবেট থাকে, তো সেইটাই আগে হোক না, সেইটা নিয়ে বিতর্ক চলুক, যে ঠিক আছে হিন্দুরা বাইরের থেকে আসে নাই, এখানে জন্ম নিয়েছে। কিন্তু কোনো তথ্য, কোনো ইতিহাস কোথাও বলছে না যে এই দেশে আদিবাসী ছাড়া কেউ কিছু ছিল। আদিবাসী ছিল, এটা অনার্যদের দেশ, আদিবাসীদের। যার জন্যে গল্প আছে যে শিব, মহাদেব শিব, ত্রিদেব বলুন, শিব বলুন, দেবাদিদেব বলুন, যাই বলুন, মহাদেবকে অ্যাকচুয়ালি বাকি সব লোক মিলে, দেবতা মিলে বিতাড়িত করেছিলেন, যে অনার্য দেবতা বলেছিলেন। শিব অনার্য দেবতা। আবার যদি দানিজ্ঞানের বই আপনারা পড়েন, তাহলে আবার অন্যরকম কথা আছে। তো এইসব আলোচনায় গিয়ে বাস্তব পরিস্থিতিটাকে অন্যদিকে চালিত করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে এরকমটা মনে হচ্ছে না। এখন সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি করবে এটা দেখার কথা অবশ্যই। তবে আমার মনে হয় না যে মন্তব্যগুলো চিফ জাস্টিস করেছেন তা থেকে পিছিয়ে যাবে। তবে তিনি রায় দিতে পারবেন কিনা 5 তারিখে হিয়ারিং, 5 তারিখের হিয়ারিংয়ের দিনে হিয়ারিং শেষ করে তিনি রায় দিতে পারবেন কিনা এটা নিয়ে সন্দেহ থাকতেই পারে, কারণ তিনি অত সময় পাবেন না। কারণ 5 তারিখ পর শনিবার রবিবার থাকবে, ছুটি থাকবে, তাহলে রায়টা দিতে পারবেন কিনা জানি না। রায় দিতে হলে তাহলে আবার হিয়ারিং হবে, বি আর গগৈ ওখানে চিফ জাস্টিস হবেন,
মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে। তাহলে বিআর গগৈ এখন কোন লাইনে চলবেন সেটা তো এখন থেকে বলা যাবে না। চন্দ্রচূড় চিফ জাস্টিস হওয়ার আগে মানুষ ভেবেছিলেন যে একবারে মেসাকার করে দেবে, সরকারের তছনছ করে দেবে। কি দেখা গেল? তো কি দেখা গেল? সব রায় তো সরকারের পক্ষে। আমি চোর ধরলাম, মাল বাজেয়াপ্ত করতে পারলাম না, চোরকে ধরলাম কিন্তু মাল আমি বাজেয়াপ্ত করলাম না, এরকম তো বিচার হয় নাকি? তাহলে ওদের মন মর্জি মতো বিচার এটা চলছে। কাজেই আমার মতে এই ওয়াকফ সংশোধন আইন মুসলিমদের কবজায় থাকা, ওয়াকফ বোর্ডের কবজায় থাকা জমি দখল ছাড়া আর কোনো উদ্দেশ্যে করা হয়নি। এরপর যে যা বুঝুন বুঝুন, আমি যতটুকু বুঝেছি এটাই হলো শেষ কথা। সুপ্রিম কোর্টের রায় শেষ পর্যন্ত ওদের পক্ষে যাচ্ছে না সরকারের পক্ষেই যাবে, তার জন্য অপেক্ষা করতে হবে। অন্তত যদি 5 তারিখের রায় শেষ, 5 তারিখের হিয়ারিং শেষ হিয়ারিং হয়, তাহলে 12 তারিখের আগেই এই রায়টা বেরোবে। আর যদি 5 তারিখে হিয়ারিং শেষ না হয়ে কোনো কায়দা কানুন করে চাপে পড়ে বা বিচারে করে ডেটটা এক্সটেন্ড করে যায়, তাহলে কি হবে ঈশ্বর জানেন। আজকের আলোচনা এই বলেই শেষ করছি। আপনারা যারা ছিলেন বা পরে যারা দেখবেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। নমস্কার, ভালো থাকুন।